আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ 2024। আজকে সেকেন্ড ক্লাস হতে যাচ্ছে প্যাসেজ রাইটিং এর উপর। তোমরা যারা এবারে 2024 সালে অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য এবারে আমি প্যাসেজ নিয়ে দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। আমি প্রথম ক্লাসে দেখিয়েছি কিভাবে প্যাসেজের অ্যান্সার করতে হয়, অর্থাৎ কমন না পড়লেও কিভাবে আমরা প্যাসেজের অ্যান্সার করব সেই বিষয়ে আমি প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা মিস করেছো অবশ্যই দেখে নিবা, আর যারা এখনো দেখো নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিংকটি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিবা। আজকে আমি আলোচনা করব বাকি তিনটি বিষয়, অর্থাৎ 20 মার্কের পরে যে তিনটি বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ তোমরা যাতে কমন না পড়লেও 15-16 মার্ক তুলতে পারো সেই টেকনিকগুলো নিয়ে আজকে বিশেষ করে আলোচনা করব। তো আমি এখন তোমাদেরকে প্রথমে দেখাবো মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া লেখার টেকনিক। মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া লেখার কিছু শর্ত আছে বা টেকনিক আছে, সেই টেকনিকগুলো দেখাবো। এখানে দেখো যে মেইন আইডিয়া প্যাসেজের প্রথম লাইনে থাকে, ঠিক আছে? মেইন আইডিয়াটা প্যাসেজের প্রথম লাইনে থাকে। এরপর সাপোর্টিং আইডিয়া তোমাদেরকে লিখতে হবে। এটা তোমার সাপোর্টিং আইডিয়াটা অ্যানসারিং কোশ্চেন তোমরা যে লিখেছো সেই তিনটি কোশ্চেন দ্বারা তোমরা সাপোর্টিং আইডিয়াটা লিখতে পারো। বিশেষ করে মেইন আইডিয়ার উপর ভিত্তি করে সাপোর্টিং আইডিয়া লিখতে হবে তোমাদের। এরপর প্যাসেজ থেকে হুবহু না লিখে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডের দুই একটি আমরা সমার্থক শব্দ লিখব, তাহলে আমাদের সেন্টেন্সটি মোটামুটি পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই সাপোর্টিং আইডিয়াগুলো আমাদের কি গ্রহণযোগ্যতা পাবে বা মেইন আইডিয়াটা গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা দেখব মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া লেখার কৌশল। শুরুতে তোমাদেরকে অবশ্যই একটি বক্স অঙ্কন করে নিতে হবে। এরকম আমি যে বক্সটা দিয়েছি সেম ওয়েতে তোমরা একটা বক্স অঙ্কন করে নিবা। এখানে লিখবা মেইন আইডিয়া আর এপাশে লিখবা তোমরা সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে তোমরা তিনটি ঘর করে নেবা, যাতে তিনটি পয়েন্ট এখানে বা তিনটি সেন্টেন্স এখানে লিখতে পারো। এখানে দেখো আমি একটা বিষয় এবং এখানে কিছু লিখেছি আমি। এখানে দেখো যদি প্যাসেজটি যদি ভালো দিক নিয়ে আসে তাহলে অবশ্যই লিখবা যে প্যাসেজটি বিষয় আসবে সেই বিষয়টা এখানে দিয়ে ইন এ কার্ডস লিখবা। আমি যদি তোমাদের একটা প্যাসেজ দেখাই তাহলে তোমরা বুঝবা। দেখো এরকম তোমাদের প্যাসেজ থাকবে। তো আমি ফ্রিডম ফাইটার নিয়ে একটা প্যাসেজ তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এখানে বলতেছে যে এ ফ্রিডম ফাইটার ইজ honored in all land and in all times because he fighter for a noble cause which is the freedom of the motherland। তার মানে একজন ফ্রিডম ফাইটার বা একজন মুক্তিযোদ্ধা কেন সম্মানিত হয়? কারণ তিনি দেশের যে মাতৃভূমি এই মাতৃভূমি রক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন বা যুদ্ধ করেন। এই কারণে মূলত এই মুক্তিযোদ্ধার কি সম্মানটা কি যুগে যুগে থেকে যায়। তো আমরা অলরেডি আমরা বুঝতে পেরেছি যে প্যাসেজটি আসলে কোন দিক থেকে দিয়েছে, অবশ্যই এটা ভালো দিক, ঠিক আছে? তো আমরা অবশ্যই এরকম করে একটা মিন করব যে আসলে প্যাসেজটি কি সম্বন্ধে রয়েছে, এটা বিজ্ঞান সম্বন্ধে রয়েছে, ভালো দিক সম্বন্ধে রয়েছে, না ব্যাড সাইড বা খারাপ দিক সম্পর্কে রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এই মেইন আইডিয়াটার পয়েন্টটা করতে আমাদের সুবিধা হবে। তো আমরা এখন যেহেতু এখানে ফ্রিডম ফাইটার, আমরা যদি এখানে ফ্রিডম ফাইটার ইজ এ কার্ডস লিখি আর এই ফ্রিডম ফাইটার ইজ এ কার্ডসের তিনটা মুক্তিযুদ্ধ কেন করে, মুক্তিযোদ্ধারা কে, কিভাবে হয়, ঠিক আছে, মুক্তিযোদ্ধারা কেন সম্মানিত হয়, এরকম তিনটি আমরা যদি এখানে সাপোর্টিং আইডিয়া লিখি তাহলে এই মেইন আইডিয়াকে নির্দেশ করে এই সাপোর্টিং গুলো লেখা হচ্ছে। তো সাপোর্টিং আইডিয়া কিভাবে লেখে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি রুলস অনুযায়ী। তো আমরা এতক্ষণ শিখলাম কি যে মেইন আইডিয়াটা কিভাবে লেখে। তবে এখানে দেখো যে মেইন আইডিয়াটা তোমরা লিখবা কিভাবে, যে প্যাসেজ যদি ভালো দিক সম্বন্ধে হয় তাহলে বিষয় লিখে ইজ অ্যান ইম্পর্টেন্স এলিমেন্টস অফ হিউম্যান লাইফ লিখবা। আর প্যাসেজটি যদি বিজ্ঞান সম্মত হয় তাহলে লিখবা বিষয় লিখে যে প্যাসেজটি আসবে সেই প্যাসেজটি বিষয়টা লিখে ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স লিখবা, হয়ে যাবে, ঠিক আছে? এখন আসি আমরা সাপোর্টিং আইডিয়াটা আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? তো সাপোর্টিং আইডিয়াটা কিভাবে লিখবো সেটি দেখো। সাপোর্টিং আইডিয়া লেখার কৌশল হচ্ছে
যে প্যাসেজ অ্যানসারিং কোশ্চেন তিনটি উত্তর এখানে সাজিয়ে লেখা যাবে। আমরা যে প্রথমে প্যাসেজের অ্যানসার তিনটি কোশ্চেনের অ্যানসার করেছি, এই তিনটি কোশ্চেনের অ্যানসার কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আবার প্যাসেজ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ তিনটি লাইন আমরা তুলে দিতে পারি, ঠিক আছে। যদি তোমরা বুঝতে পারো প্যাসেজটি তিনটি গুরুত্বপূর্ণ লাইন, সেক্ষেত্রে তোমরা তুলে দিতে পারবা। নতুবা তোমরা কি করবা, যে তোমরা যে তিনটে অ্যানসার করেছো কোশ্চেনের, সেই অ্যানসারটা তোমরা তুলে দিতে পারবা, তাহলে হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, তোমরা যে শুরু করবা সাপোর্টিং আইডিয়া লেখার, তো সাপোর্টিং আইডিয়া যখন তোমরা লিখবা, একটা জিনিস মনে রাখবা, তোমরা সাবজেক্ট কখনো প্রথমে লিখবে না, সাবজেক্ট দ্বারা কখনো শুরু করবে না। তোমরা কি দ্বারা শুরু করবা, দেখবা যে ওই সেন্টেন্সে টু, দা, আইএনজি যুক্ত ভার্ব অথবা বিকজ অথবা নাউন অথবা ভার্ব, এই কয়টি দ্বারা তোমরা শুরু করবা। কি শুরু করবা, সাপোর্টিং আইডিয়া গুলো লেখা শুরু করবা, তাহলে তোমাদের এটা পরিপূর্ণ মার্ক পেতে সহায়তা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সাপোর্টিং আইডিয়া লেখার কৌশল, ঠিক আছে। তো এখন আসি আমরা অ্যানসারিং টু দ্য কোশ্চেন একের সি নাম্বারটা। তো একের সি নাম্বারে তোমাদের থাকবে এরকম 6টি ওয়ার্ড দেওয়া থাকবে, বা তোমাদের 4টি হোক 5টি হোক বা 6টি হোক, তোমাদের ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। তোমাদের এখানে ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডগুলো তোমাদেরকে, ঠিক আছে। তো তোমাদের ওয়ার্ডগুলো আসলে কিভাবে দিতে পারে, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড এন্ড ডিটেক্ট এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড অথবা বেস ওয়ার্ড, ঠিক আছে। যদি বেস ওয়ার্ড দিয়ে চায়, তাহলে তোমাদেরকে এই যে প্রথমে যে ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। আবার যদি বলে যে চেঞ্জ ওয়ার্ড, তাহলে তোমাদেরকে যে তোমরা চেঞ্জ ওয়ার্ডটি লিখছো, সেই চেঞ্জ ওয়ার্ড দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। তো আসলে তোমাদের বেস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, বেসিক ওয়ার্ড দিয়ে সেন্টেন্স আসে বেশি, তো তোমরা অবশ্যই এই বেসিক ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করবা। তো তোমাদের এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো তোমাদের কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলোর সমর্থক শব্দ লিখতে হবে। যেমন এখানে অনার্ড আমি দিয়েছি, মানে হচ্ছে সম্মানিত, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা, ঠিক আছে, বা সম্মান, ঠিক আছে। তাহলে দেখো এটি সমর্থক শব্দ কিন্তু এটি। এখন আমি এটি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি, দ্য ফ্রিডম ফাইটার আর অনার্ড ইন অল টাইম, তার মানে একজন কি মুক্তিযোদ্ধা সব সময় কি সম্মানিত। তাহলে সুন্দরভাবে আমি একটা সেন্টেন্স তৈরি করে দিয়েছি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আসলে আমরা তো সেন্টেন্স তৈরি করতে পারি না, তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন উপায়ে তোমরা সেন্টেন্স তৈরি করবা, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদের একটি কথা বলে নেই, তোমরা অনেকেই আছো যে এই যে সমর্থক শব্দ না জানার কারণে তোমরা এখানে অ্যান্সার করো না। তবে তোমরা দেখো এখানে যদি তোমরা প্রপার ওয়েতে যদি সেন্টেন্সে তৈরি করতে পারো, তাহলে এই সেন্টেন্সটা তো রয়েছে হাফ মার্ক, আর এই যে মিনিংটা যে তোমরা করবা, এই মিনিং এ রয়েছে হাফ মার্ক। তোমরা যদি মিনিং নাও পারো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেন্টেন্স তৈরি করবা, ঠিক আছে। সেন্টেন্স তৈরি করলে এখানে হাফ মার্ক করে পাবা, হাফ মার্ক তোমাদের থাকবেই। আর যদি মিনিং করতে পারো তাহলে তো কথাই নেই, ঠিক আছে। তো এখন আসি আমরা কিভাবে আমরা সেন্টেন্স মেক করব, ঠিক আছে। আমি তো নিয়মটা দেখালাম, সেম ভাবে তোমরা লিখবা। এখন আমরা জানবো কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় বা তৈরি করতে হয়। তো এখানে তোমরা দেখো সেন্টেন্স মেকিং করতে হলে আমাদের নাউন, অ্যাডভার্ব, ভার্ব সম্পর্কে জানতে হবে। আমরা যদি সেন্টেন্স তৈরি করি, তাহলে সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি জানতে হবে, নাউন, অ্যাডভার্ব অথবা ভার্ব, এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কেননা এই যে তোমাদের যে প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, যেগুলোর মিনিং করতে হবে, এগুলো হবে অবশ্যই কোনো একটা নাউন, নতুবা অ্যাডভার্ব, নতুবা ভার্ব। আর এই যদি নাউন, অ্যাডভার্ব, ভার্ব যদি তোমরা জানো, তাহলে তোমরা সেন্টেন্স ইজিলি তৈরি করতে পারবা। আর তোমরা এগুলো কিভাবে জানবা, সেই নিয়মগুলো এবং আমি দেখাচ্ছি। এখানে দেখো, এখানে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব তোমরা কিভাবে বুঝবা, দেখো ওয়ার্ডের শেষে তোমাদের থাকবে এলওয়াই, মানে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে অথবা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে তোমাদের বুঝতে হবে যে এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব এর স্ট্রাকচার হচ্ছে হি, শি অথবা রহিম প্লাস ডিড প্লাস ফিনিশড প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। দেখো আমি কত ইজিলি একটা সেন্টেন্স তৈরি করেছি। এখানে ধরো আমি একটা পেজ, আমি ধরো এই কেয়ারফুলিটা হচ্ছে
অ্যাডভার্ব, এটি তোমাদের প্রশ্নে আছে। তো এখন আমি একটা সেন্টেন্স তৈরি করব। তো এখানে আমি গঠন প্রণালী দিয়েছি, যেহেতু ly রয়েছে সুতরাং এটি অ্যাডভার্ব, কেয়ারফুলির লাস্টে ly রয়েছে সুতরাং এটি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হলে আমরা এভাবে সেন্টেন্স তৈরি করব। প্রথমে হি, শি, রহিম যে কোনো একটি নেব। তা আমি নিলাম রহিম, এরপর আমরা সূত্র থেকে ডিড নিলাম, ঠিক আছে। এরপর আমরা অবজেক্ট নেব। তা আমি এখানে অবজেক্ট হিসেবে নিয়েছি দা ওয়ার্ক, যেহেতু কেয়ারফুলি রয়েছে। এবং শেষে আমরা প্রশ্নের যে অ্যাডভার্বটি রয়েছে সেটি আমরা এটি বসিয়ে দিলাম। তাহলে আমাদের কত ইজিলি একটা সেন্টেন্স তৈরি হলো, রহিম ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি, ঠিক আছে। এখন আমরা জানবো যদি ওয়ার্ডটি নাউন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বাক্য রচনা করব বা সেন্টেন্স তৈরি করব। ওয়ার্ডটি যদি নাউন হয় সেক্ষেত্রে দেখবা যে নাউনের শেষে আসলে এল, টিআইওএন, এসআইওএন, ইএসটি, এএনসি, ইআর, জিআর, টিএস, ডিই, এজিই, টিইউআর ট্রু, টিওয়াই ম্যান এবং ডম, এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো লাস্টে আছে কিনা। যদি শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে এই ওয়ার্ড চিহ্নগুলো থাকে তাহলে তোমরা কি বুঝে নেবা যে এটি নাউন। আর নাউন যদি হয় তাহলে তোমরা সেন্টেন্সটাই এভাবে তৈরি করতে পারো, হি অথবা হার অথবা রহিমস প্লাস নাউনটি, অর্থাৎ নাউনটি মানে প্রশ্নে যেটা তোমাদের থাকবে, প্লাস ইজ নট সো গুড। ধরো আমরা একটি সেন্টেন্স ওয়ার্ড পেয়েছি প্রশ্নে, এনজয়মেন্ট, ঠিক আছে। আমরা এনজয়মেন্ট এটি পেয়েছি। তো এনজয়মেন্ট যদি আমরা এখানে পাই তাহলে আমরা এখন সেন্টেন্সটা কিভাবে তৈরি করব। দেখো এনজয়মেন্টের শেষে আছে MENT, তার মানে আমাদের এটি নাউন। আমাদের নাউনের যে সূত্র রয়েছে যে এটি যদি ওয়ার্ডের শেষে MENT থাকে তাহলে আমরা বুঝবো যে এটি নাউন, তার মানে এই ওয়ার্ডটি নাউন। নাউন হলে এইভাবে বাক্য তৈরি করবা, হি, হার, রহিমস নাউন্স প্লাস ইজ নট সো গুড। তো আমরা এখানে নিলাম হার, হার এনজয়মেন্ট ইজ নট সো গুড, ঠিক আছে। খুব সহজে একটা আমরা সেন্টেন্স তৈরি করলাম। তবে তোমরা এগুলো নোট করে রাখবা, ঠিক আছে। নোট করে রাখবা, দুই একবার করে রিভাইজ করবা, তাহলে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন দেখো আমরা এই ওয়ার্ডটি যদি ভার্ব পাই, আর আমরা ভার্ব চিনবো কিভাবে, আমরা ভার্ব চিনবো এভাবে, যদি দেখি শব্দের শেষে ATE, EN, IJT, IFY এবং এর আগে শব্দের আগে যদি আবার EN বা BE থাকে তাহলে আমরা বুঝবো যে এটি ভার্ব। তাহলে ভার্ব চিনার উপায় হচ্ছে যে শব্দের শেষে থাকবে ATE অথবা E অথবা EN অথবা IZE অথবা IFE, এবং আবার যদি শব্দের আগে EN অথবা B থাকে তাহলে আমরা বুঝবো যে এটি ভার্ব। আর ভার্ব হলে আমরা সেন্টেন্সটি এই গঠন প্রণালী অনুযায়ী সেন্টেন্সটি তৈরি করব, তাহলে খুব ইজিলি হবে। দেখো আমি এখানে দিয়েছি হি, শি, রহিমস, অথবা মানে হি অথবা শি অথবা রহিমস প্লাস শুড অথবা উল্ড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা সূত্র থেকে আমরা নিলাম হি এবং আমরা নিলাম এরপর প্লাস শুড রয়েছে, শুড নিলাম। আমরা এখানে ধরো এখানে এই প্ল্যান কথাটা আমরা ধরো পেয়েছি প্রশ্নে, এটি হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী হি নিলাম, এরপর শুড নিলাম, প্রশ্নে আমরা পেয়েছি লার্ন, এরপর আমরা অবজেক্ট হিসেবে একটা নিলাম ইংলিশ। তার মানে কি হলো, হি শুড লার্ন ইংলিশ, হি শুড লার্ন ইংলিশ। তার মানে খুব সহজেই আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারলাম, ঠিক আছে। এরপর দেখো যদি তোমাদের প্রশ্নের ওয়ার্ডটি যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে তোমরা কিভাবে চিনবা যে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে শব্দের শেষে থাকবে ENY, নাউন প্লাস এল, TIV অথবা ISH অথবা ফুল অথবা OUS, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের চিনার সূত্র, ঠিক আছে। নাউন, ভার্ব অথবা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বগুলো তোমাদের চিনতে হবে। এখন তোমরা অ্যাডজেক্টিভ কখন চিনবা, যে শব্দের শেষে দেখবা যে ENY, নাউন প্লাস AL, TIV টিপ,
এস এইচ ফুল ও ইউ এস আছে কিনা, তাহলে তোমরা এইভাবে সেন্টেন্সটা তৈরি করবা। হি শি রহিম প্লাস বি ভার্ব। বি ভার্ব গুলো তোমরা জানো যে বি ভার্ব কি, এম ইজ আর কে বলা হয় বি ভার্ব, ঠিক আছে। এরপর অ্যাডজেক্টিভ যেমন ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো তোমরা এখানে লিখবা রহিম ইজ ভেরি কেয়ারফুলি, ঠিক আছে। যেমন আমি এখান থেকে লিখলাম যে রহিম, এরপর বি ভার্ব বলতে আমি ইজ নিয়েছি, এরপর সূত্র থেকে আমরা ভেরি নিয়েছি, আর এই যে কেয়ারফুলটা তো আমরা প্রশ্নই পেয়েছি, কেয়ারফুলটা আমরা প্রশ্ন পেয়েছি, আর এটি বুঝলাম যে এর শেষে কি আছে অ্যাডজেক্টিভ। কেয়ারফুল ফুল থাকলে অবশ্যই সেটি অ্যাডজেক্টিভ হয়। এই যে এখানে ফুল রয়েছে, ফুল থাকলেই আমরা বুঝবো যে এটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ক্ষেত্রে আমরা লিখব হি শি রহিম, এরপরে লিখব বি ভার্ব, এরপরে আমরা ভেরি দিয়ে আমরা ওই অ্যাডজেক্টিভটা বসাই দেব, আমাদের সেন্টেন্সটি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখালাম যে কিভাবে আমাদের অ্যাডভার্ব, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভের সেন্টেন্স মেক করতে হয়। এই চারটি সূত্র তোমরা লিখে রাখবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। তোমরা অবশ্যই সেন্টেন্সগুলো দেখবা এবং তৈরি করার মানসিকতা রাখবা, তাহলে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমি দেখাবো আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে সামারি রাইটিং, ঠিক আছে। কিভাবে তোমরা সামারি লিখবা। তো দেখো আমি সামারি লেখার কিছু কৌশল এখানে দিয়েছি। সামারি লেখার কৌশল এখানে দিয়েছি, সেটা হলো যে সামারিতে 5টি বাক্য তোমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে। সামারিতে 5টি বাক্য নিজের ভাষায় লিখতে হবে। আমি 5টি বাক্য কোন ক্যাটাগরিতে লিখবা সেই বিষয়টা এখানে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবা। প্রথম বাক্যটা কিন্তু আমি লিখে দিয়েছি, যেমন এখানে from reading the passage we can say the passage is about the passage deals with subject, অর্থাৎ এই যে কিছুক্ষণ আমি আগে যে প্যাসেজ একটা দেখালাম, যেমন এই যে এটা ফ্রিডম ফাইটার সম্বন্ধে একটা প্যাসেজ, তো আমরা বুঝে নেব যে এটা ফ্রিডম ফাইটারের প্যাসেজ। তো আমরা যদি বিষয়টা এখানে লিখি এ ফ্রিডম ফাইটার উইথ এ ফ্রিডম ফাইটার, ঠিক আছে। এতটুকু যদি লিখি তাও হবে, আবার যদি তোমরা চাও যে না আর একটু বাড়াই দেই তাহলে দিতে পারো, নো ম্যাটার। এরপরে 2 নম্বরে লিখবা প্যাসেজের প্রথম বাক্য একটু পরিবর্তন করে লিখবা। দেখো প্যাসেজটির প্রথম বাক্য একটু জাস্ট পরিবর্তন করে লিখবা। দেখো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, দেখো এখানে এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড, যেমন অনার্ড এর যে অনার এর সমর্থক শব্দ কি, তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পারবা, এখানে দেখো যে অনার্ড এর সমর্থক শব্দ আমি রেসপেক্ট দিয়েছি, ঠিক আছে। তো তোমরা যদি এখানে রেসপেক্ট দাও সেটাও কিন্তু হবে, জাস্ট তখন কিন্তু এটা কিন্তু হুবহু কপি করা হলো না, তখন তোমাদের কিন্তু মার্কটা দিবে যে তোমরা আসলে তোমরা হুবহু কপি করো নাই, প্রশ্ন যেটা আছে সেটাই তুলে দাও নাই। যারা খাতা কাটবে তারা কিন্তু বুঝতে পারবে বিষয়টা যে তোমরা আসলে কিছু ক্রিয়েটিভিটি করেছো নতুন করে, হ্যাঁ, তাহলে তোমাদের এখানে ফুল মার্কটা পাওয়ার আশা থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখি 3 নম্বরে রয়েছে, দেখো শুরুতে যে অ্যানসারিং কোশ্চেন, আমরা অ্যানসার কোশ্চেনের অ্যানসার দিয়েছি, অর্থাৎ 3টি যে কোশ্চেন ছিল এই 3টি কোশ্চেনের আমরা অ্যানসার দিয়েছি, তাই না। এই 3টি কোশ্চেনের অ্যানসারটাই আমরা সম্মিলিতভাবে মিলিয়ে লেখার চেষ্টা করব, ঠিক আছে। যে কোশ্চেনের অ্যানসারটা আমরা দিয়েছি, ঠিক আছে, এই 3টি কোশ্চেনের অ্যানসারটা আমরা এই সামারিতে লিখব। এরপর সাপোর্টিং আইডিয়া অথবা প্যাসেজের ভিতরে 3টি লাইন লিখতে পারো। যেমন আমরা কি লিখেছি, সাপোর্টিং আইডিয়ার 3টি অবশ্যই লাইন লিখেছি, এই 3টি লাইন আমরা এখানে লিখতে পারি, অথবা প্যাসেজ থেকে প্যাসেজের ভিতরে যে 3টি গুরুত্বপূর্ণ লাইন যদি তোমরা বুঝতে পারো তাহলে ইজিলি এখানে তুলে দিতে পারবা। আর সর্বশেষ তোমরা লিখবা ইন দা ক্যালকুলেশন ইট ক্যান বি সেড দ্যাট উই অল শুড টেক fruitful step for অথবা এগেইনস্ট, এরপর সাবজেক্টটা লিখবা। সাবজেক্ট কি, এই ফ্রিডম ফাইটার। আমি যেমন প্যাসেজে একটা প্যাসেজ পড়ে বুঝলাম যে এটা মূল অংশ হচ্ছে এই ফ্রিডম ফাইটার, ঠিক আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক। তোমরা এইভাবে লিখতে পারো, অথবা তোমাদের যে প্যাসেজ আসবে সেই প্যাসেজের বিষয়টা এখানে লিখে দিবা, অথবা কি করবা প্যাসেজের শেষের লাইন পরিবর্তন করে লিখতে যদি পারো তাহলে তোমরা লিখতে পারো।
পরিবর্তন মানে ওই যে একটা ওয়ার্ডের সমার্থক শব্দ লিখবা, দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে তার যদি সমার্থক শব্দ জানো সেটি খালি লিখে দিবা, তাহলে নতুন করে পরিবর্তন হয়ে যাবে ওই সেন্টেন্স গুলো। তাহলে তোমার এই সামারিটাতে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। তাহলে আমি যে তোমাদেরকে বলেছি যে 20 মার্কের মধ্যে তোমরা যদি কমন নাও পাও তাহলে তোমাদের 15-16 মার্ক তুলতে পারবা। আশা করি তোমরা আমার এই টেকনিকটা বুঝতে পেরেছো। যদি এই টেকনিকটা ফুল ভাবে তোমরা কাজে লাগাও, তোমাদের প্যাসেজে যদি কমন নাও থাকে তোমরা কিন্তু এই টেকনিক অবলম্বন করে তোমরা মার্ক তুলতে পারবা। তোমাদের অনার্সে পাস মার্ক হচ্ছে 40, আর 40 মার্কের মধ্যে দেখো প্যাসেজ থাকি তোমরা অলরেডি 15-16 মার্ক তুলতে পারবা। ঠিক আছে, তোমরা যারা মিস করেছো প্রথম ক্লাসটি, বিশেষ করে অ্যানসারিং কিভাবে করতে হয়, যদি প্যাসেজ কমন না থাকে কোন উপায়ে তোমরা অ্যানসার করবা, আমি সেই টেকনিকটা দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবা, তাহলে এই ক্লাসটা দেখা আরো তোমার ইজি হবে। ঠিক আছে, আর তোমাদের পরিপূর্ণ অনার্স সেকেন্ড ইয়ারের ফুল মার্ক তোলার জন্য আমার পিডিএফ হ্যান্ডনোট তোমরা যারা নিয়েছো ধন্যবাদ। তোমরা যারা এখনো নেননি দ্রুত পিডিএফ হ্যান্ডনোটটি নিয়ে নাও, কেননা আমি পিডিএফ হ্যান্ডনোটে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে পাস মার্ক করা যায়, ফুল টেকনিক গুলো এখানে রয়েছে। 250 টাকা মাত্র। তো এই 250 টাকা তোমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আমার এই পিডিএফ হ্যান্ডনোটটি তোমরা দ্রুত নিয়ে নাও, যারা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবা। ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।